ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায়। ভিন্ন স্বাদের রহস্য গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রঙ্কিনী দেবীর খড়গ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের এক অন্যতম নাম। পথের পাঁচালী এবং অপরাজিত তার সবথেকে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি এবং অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি তার 20টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস এবং ভ্রমণ কাহিনী রয়েছে। বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র পথের পাঁচালী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। 1951 সালে তার ইছামতি উপন্যাসের জন্য তিনি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন। 1894 সালের 12 সেপ্টেম্বর জন্ম নেন এই বিখ্যাত বাঙালি সাহিত্যিক। আগামী 12 সেপ্টেম্বর তার জন্মদিনের কথা মাথায় রেখেই আমাদের আজকের বিশেষ পর্ব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রঙ্কিনী দেবীর খড়গ। আজকের গল্প পাঠে তাপস, শুভময়, তমাল এবং আমি মনতোষ। পোস্টার ডিজাইন মনতোষ, সম্পাদনা তমাল। শুরু হচ্ছে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রঙ্কিনী দেবীর খড়গ। জীবনে অনেক জিনিস ঘটে যার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না। তাকে আমরা অতিপ্রাকৃত বলে অভিহিত করি। জানি না, হয়তো খুঁজতে জানলে তাদের সহজ ও সম্পূর্ণ স্বাভাবিক কারণ বার করা যায়। মানুষের বিচার বুদ্ধি ও অভিজ্ঞতালব্ধ কারণগুলো ছাড়া অন্য কারণ হয়তো আমাদের থাকতে পারে। এ নিয়ে আমি তর্ক করব না, শুধু এইটুকু বলবো, যেমন কারণই হোক না কেন, আমাদের মতন সাধারণ মানুষের দ্বারা তা আবিষ্কৃত হওয়া সম্ভব নয় বলেই আমরা সেগুলোকে অতিপ্রাকৃত বলি। আমার জীবনে একবার এই রকম ঘটনা ঘটেছিল, যার যুক্তিযুক্ত কারণ তখন বা আজও আমি খুঁজে পাইনি। আপনাদের কাছে তাই সেইটা বর্ণনা করেই আমি খালাস। আপনারা যদি সেই রহস্যের কোনো স্বাভাবিক সমাধান নির্দেশ করতে পারেন, আমি ভীষণ খুশি হব। ঘটনাটা এইবার বলি। কয়েক বছর আগেকার কথা। মানভূম জেলার চেরো নামক গ্রামের মাইনর স্কুলে তখন মাস্টারি করি। প্রসঙ্গক্রমে বলে রাখি, চেরো গ্রামের প্রাকৃতিক দৃশ্য এমন যে এখানে কিছুদিন বসবাস করলে বাংলাদেশের একঘেয়ে সমতল ভূমির কোনো গ্রামই আর চোখে ভালো লাগে না। একটা অনুচ্চ পাহাড়ের ঢালু সানুদেশ জুড়ে লম্বালম্বিভাবে সারা গ্রামের বাড়িগুলো অবস্থিত। একদম শেষের দিকের বাড়িগুলোর খিড়কির দরজা খুললেই দেখা যায় পাহাড়ের উপরকার শাল, মহুয়া, কুরচি, বিল্ব বৃক্ষের পাতলা জঙ্গল, একটা সুবৃহৎ বটগাছ এবং তার তলায় বাঁধানো বেদি, ছোট বড় শিলাখণ্ড ও ভেলা কাঁটার ঝোপ। আমি যখন প্রথম ওই গ্রামে গেলাম, তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াতে উঠে এক জায়গায় শালবনের মধ্যে একটি পাথরের ভাঙা মন্দির দেখতে পেলাম। আমার সঙ্গে ছিল আমার দুটো ওপরের ক্লাসের ছাত্র, তারা মানভূমের বাঙালি। ও একটা কথা, চেরো গ্রামের বেশিরভাগ অধিবাসী মাদ্রাজি, যদিও তারা বেশ ভালোই বাংলা বলতে পারে। অনেকে বাংলা আচার ব্যবহারও অবলম্বন করেছে। কি করে যে মানভূম জেলার মাঝখানে এতগুলো মাদ্রাজি অধিবাসী এসে বসবাস করল, তার ইতিহাস আমি বলতে পারি না। মন্দিরটা কালো পাথরের এবং একটু অদ্ভুত গড়নের, অনেকটা যেন চাঁচড়া রাজবাড়ির দশমহাবিদ্যার মন্দিরের মতন ধরন। এ অঞ্চলে এই রকম গঠনের মন্দির আমার চোখে পড়েনি। তাছাড়া মন্দিরটা সম্পূর্ণ পরিত্যক্ত এবং বিগ্রহশূন্য। দক্ষিণের দেয়ালের পাথরের চাঁই কিয়দংশ ধসে পড়েছে, দরজা নেই, শুধু আছে পাথরের চৌকাঠ। মন্দিরের মধ্যেও চারপাশে বন তুলসীর ঘন জঙ্গল। সন্ধ্যার আকাশের পটভূমিতে
সেই পাথরের বিগ্রহহীন ভাঙা মন্দির আমার মনে কেমন একটা অনুভূতির সঞ্চার করল। আশ্চর্যের বিষয়, অনুভূতিটা ভয়ের। ভাঙা মন্দির দেখে কেন যে মনে ভয় হলো, এ কথা তারপর বাড়ি ফিরে অবাক হয়ে ভেবেছি। তবুও এগিয়ে যাচ্ছিলাম মন্দিরটা ভালো করে দেখতে। একজন ছাত্র আমাকে বাধা দিয়ে বলল, স্যার ওদিকে যাবেন না। কেন? আসলে স্যার জায়গাটা ভালো নয়, সন্ধেবেলা সাপের ভয় আছে স্যার। তাছাড়া লোকে বলে অনেক রকম ভয় ভীতিও আছে, মানে অমঙ্গলের ভয়, তাই ওদিকে তেমন কেউ যায় না। ওটা কি মন্দির? ওটা রঙ্কিনী দেবীর মন্দির স্যার, কিন্তু আমাদের গায়ের বুড়ো লোকেরাও কোনোদিন ওখানে পুজো হতে দেখিনি। বহুকাল ওখানে কোনো মূর্তি নেই। বাপ ঠাকুরদার আমলের আগের থেকেও ওখানে জঙ্গল হয়েই পড়ে আছে। চলুন স্যার, নামি। ছেলেটা যেন একটু বেশি তাড়াহুড়ো করতে লাগলো নামবার জন্য। রঙ্কিনী দেবী বা তার মন্দির সম্পর্কে দুই একজন বৃদ্ধ লোককে এরপরে প্রশ্ন করেছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় লক্ষ্য করেছি তারা কথাটা এড়িয়ে যেতে চায়। আমার মনে হয়েছে রঙ্কিনী দেবী সংক্রান্ত কথাবার্তা তারা বলতে ভয় পায়। আমিও আর সেই বিষয়ে কাউকে জিজ্ঞাসা করা ছেড়ে দিলাম। বছরখানেক এইভাবেই কেটে গেল। স্কুলে ছেলে কম, কাজকর্ম বেশ হালকা। অবসর সময়ে এ গ্রাম ও গ্রাম ঘুরে বেরিয়ে এই অঞ্চলের প্রাচীন পট, পুঁথি, ঘট এইসব সংগ্রহ করতে লাগলাম। এই বাতিক আমার অনেক দিন থেকেই আছে। নতুন জায়গায় এসে বাতিকটা বেশ খানিকটা বেড়ে গিয়েছে। চেরো গ্রাম থেকে মাইল ৫-৬ দূরে জয়চণ্ডী পাহাড়। এখানে খাড়া উঁচু একটি অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চণ্ডী ঠাকুরের মন্দির আছে। পৌষ মাসে বড় মেলা বসে। বিএনআর লাইনের একটা ছোট স্টেশনও আছে এখানে। এই পাহাড়ের কাছে একটা ছোট বস্তিতে কয়েক ঘর উড়িয়া ব্রাহ্মণের বাস। তাদের মধ্যে চন্দ্রমোহন পাণ্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হয়ে গেল। তিনি বাঁকা বাঁকা মানভূমের বাংলায় আমার সঙ্গে অনেক রকমের গল্প করতেন। পট, পুঁথি সংগ্রহের অবকাশে আমি জয়চণ্ডীতলা গ্রামে চন্দ্রমোহন পাণ্ডার কাছে বসে তার মুখেই এদেশের কথা শুনতাম। চন্দ্র পাণ্ডা আবার স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টারও। এদেশের প্রচলিত কত রকম আজগুবি ধরনের সাপের, ভূতের, ডাকাতের ও বাঘের গল্প যে আমি চন্দ্রনাথ পাণ্ডার মুখে শুনেছি, এবং কতবার যে আষাঢ়ের ঘন বর্ষার দিনে তার বাড়িতে গিয়ে হানা দিয়েছি, তার হিসেব দিতে পারবো না। মানভূমের এইসব অরণ্য অঞ্চল সভ্য জগতের কেন্দ্র থেকে অনেকটাই দূরে। এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনের। যতই অদ্ভুত ধরনের গল্প হোক না কেন, জয়চণ্ডী পাহাড়ের ছায়ায় শালবন বেষ্টিত ক্ষুদ্র গ্রামে বসে বৃদ্ধ চন্দ্রপাণ্ডার বাঁকা বাঁকা মানভূমের বাংলায় সেগুলো শুনবার সময় মনে হতো, এদেশে এই রকম ঘটবে এ আর বিচিত্র কি। কলিকাতা তথা বালিগঞ্জের কথা তো আর নয়। কথায় কথায় চন্দ্রপাণ্ডা একদিন বললেন, চেরো পাহাড়ে রঙ্কিনী দেবীর মন্দির দেখেছেন? আমি একটু আশ্চর্য হয়ে বৃদ্ধের মুখের দিকে তাকালাম। রঙ্কিনী দেবী সম্পর্কে সেদিন সন্ধ্যায় আমার ছাত্রটির কাছে যা কিছু শুনেছিলাম, তাছাড়া আমি আর কোনো কথা অন্য কারো মুখে শুনিনি। বললাম, মন্দির দেখেছি, কিন্তু রঙ্কিনী দেবীর কথা জানবার জন্য যাকে জিজ্ঞেস করছি সেই হয় চুপ করে গিয়েছে, আর নইলে অন্য কথা পেরেছে। চন্দ্রপাণ্ডা বললেন, রঙ্কিনী দেবীর নামে সবাই ভয় পায়। কেন বলুন তো? মানভূম জেলায় আগে অসভ্য বুনো জাত বাস করত, তাদেরই দেবতা উনি। ইদানিং হিন্দুরা এসে যখন বাস করলে উনি হিন্দুদেরও ঠাকুর হয়ে গেলেন। তখন তাদের মধ্যে কেউ মন্দির করে দিলে, কিন্তু রঙ্কিনী দেবী হিন্দু দেবদেবীর মতো নয়, অসভ্য বন্য জাতির ঠাকুর। আগে ওই মন্দিরে নরবলি হতো। 60 বছর আগেও রঙ্কিনী মন্দিরে নরবলি হয়েছে,
অনেকে বিশ্বাস করে রঙ্কিনী দেবী অসন্তুষ্ট হলে আর রক্ষে নেই, তাহলে অপমৃত্যু আর অমঙ্গল আসবে। এরকম অনেকবার হয়েছে নাকি। একটা প্রবাদও আছে এই অঞ্চলে, দেশে যখন মোড়ক আসত তার ঠিক আগে রঙ্কিনী দেবীর হাতের খাড়া রক্তমাখা থাকত। আমি যখন প্রথম এদেশে আসি, সে আজ 40 বছর আগের কথা, তখন প্রাচীন লোকেদের মুখে আমি এসব কথা শুনেছিলাম। আচ্ছা, মন্দিরে কি রঙ্কিনী দেবীর বিগ্রহ দেখেছিলেন? না, আমি এসে পর্যন্ত ওই ভাঙা মন্দিরই দেখেছি। অন্য কোনো দেশে এখান থেকে কারা যেন বিগ্রহটা নিয়ে চলে যায়। রঙ্কিনী দেবীর এসব কথা আমি শুনতাম ওই মন্দিরের সেবায়িত এক বৃদ্ধের মুখে। তার বাড়ি ছিল এই চেরু গ্রামেই। আমি প্রথম যখন এদেশে আসি তখন তার বাড়ি অনেকবার গিয়েছি। দেবীর খাড়া রক্তমাখা হওয়ার কথাও তার মুখেই শুনি। হ্যাঁ, এখন তাদের বংশে আর কেউ নেই। তারপর চেরুগ্রামেই আর বহুদিন যায়নি। বয়স হয়েছে, বড় বেশি কোথাও বেরোয়নি। বিগ্রহের মূর্তিটা কেমন? শুনেছিলাম কালী মূর্তি। আগে নাকি হাতে সত্যিকারের নরমুণ্ড থাকত অসভ্যদের আমলে। কত নরবলি হয়েছে তার লেখাজোখা নেই। এখনো মন্দিরের পেছনে জঙ্গলের মধ্যে একটা ঢিবি আছে, খুঁড়লে নরমুণ্ড পাওয়া যায়। সাধে এদেশের লোক ভয় পায় শুনে সন্ধ্যের পরে জয়চণ্ডীতলা থেকে ফেরবার পথেই আমার গাটা ছমছম করতে লাগলো। আরো বছর 2 সুখে দুঃখে কাটল। জায়গাটা আমার এত ভালো লেগেছিল যে হয়তো সেখানে আরো অনেক দিন থেকে যেতাম। কিন্তু স্কুল নিয়ে বাঙালিদের সঙ্গে মাদ্রাজিদের বিবাদ বাঁধল। মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা করে দিত। তারা দাবি করতে লাগলো কমিটিতে তাদের লোক বেশি থাকবে, ইংরাজির মাস্টার একজন মাদ্রাজি রাখতেই হবে, এইরকম আরো অনেক কিছু। আমি ইংরাজি পড়াতাম, মাঝে পড়ে আমার চাকরি রাখাটাই দায় হয়ে উঠল। এই সময়ে আমাদের দেশে একটা হাই স্কুল হয়েছিল। আগে একবার তারা আমাকে নিয়ে যেতে চেয়েছিল, ম্যালেরিয়ার ভয়ে আমি যেতে চাইনি। এখন বেগতিক বুঝে দেশে চিঠি লিখলাম, কিন্তু শেষ পর্যন্ত এই সব কারণে চেরোগ্রামের মাস্টারই আমাকে ছাড়তে হয়নি। কিসের জন্য ছাড়তে হলো সে কথা পরে বলব। এমন সময় একদিন চন্দ্রপাণ্ডা চেরোগ্রামে কি একটা কাজে আসলেন। আমি তাকে অনুরোধ করলাম আমার বাসায় একটু চা খেতে হবে। তার গরুর গাড়ি সমেত তাকে জোর করে আমার বাড়িতে নিয়ে আসলাম। বৃদ্ধ এর আগে কখনো আমার বাড়িতে আসেননি। বাড়িতে ঢুকেই চারদিকে তাকিয়ে বিস্ময়ের সুরে বললেন, এই বাড়িতেই থাকেন আপনি? আগে হ্যাঁ, ছোট্ট গ্রাম, বাড়ি তো আর পাওয়া যায় না। আগে স্কুলের একটা ঘরে থাকতাম, বছরখানেক হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথন এটা ঠিক করে দিয়েছেন। পুরনো আমলের পাথরের গাঁথনির বাড়ি, বেশ বড় বড় 3টে কামরা, একদিকে একটা যাতায়াতের বারান্দা। জবরদস্ত গরম, যেন খিলজিদের আমলের দুর্গ কি জেলখানা। হাজার ভূমিকম্পেও এই বাড়ির একটা চুনবালিও খসাতে পারবে না। বৃদ্ধ বসে আবার বাড়িটার চারদিকে চেয়ে দেখতে লাগলেন। ভাবলাম বাড়িটার গড়ন তার ভালো লেগেছে। বললাম, সেকালের গড়ন, খুব টনক, আগাগোড়া পাথরের। চন্দ্রপাণ্ডা বললেন, না, সেজন্য নয়। আমি এই বাড়িতে প্রায় 30 বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম। এই বাড়ি হলো রঙ্কিনী দেবীর সেবায়িত বংশের। ওদের বংশে এখন আর কেউ নেই। আপনি যে এ বাড়িতে আছেন তা জানতাম না। তা বেশ বেশ, অনেক দিন পরে বাড়িতে ঢুকলাম কি না, তাই বড় অদ্ভুত লাগছে। তখন বয়স ছিল 30, এখন প্রায় 60। তারপর অন্যান্য কথা বলতে লাগলাম। চা পান করে বৃদ্ধ গরুর গাড়িতে গিয়ে উঠলেন।
আরও বছরখানেক কেটে গেল। দেশের স্কুলে চাকরির আশ্বাস পেলেও আমি যাইনি, কারণ এখানকার বাঙালি মাদ্রাজি সমস্যা এক প্রকার মিটে গিয়েছে। আপাতত আমার চাকরিটা বহাল রইল বলেই তো মনে হয়। চৈত্র মাসের শেষ, 5-6 ক্রোশ দূরবর্তী একটা গ্রামে আমারই এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পূজার নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছি। মধ্যে রবিবার পড়াতে শনিবার গরুর গাড়ি করে রওনা হলাম। রবিবার ও সোমবার থেকে মঙ্গলবার দুপুরের দিকে আবার বাসায় এসে পৌঁছলাম। এখানে একটা কথা বলা আবশ্যক, বাসায় আমি একাই থাকি। স্কুলের চাকর রাখোহরিকে আমি সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। বাইরের দরজার তালা খুলেই রাখোহরি বলে উঠল, ইয়ে কিসের রক্ত? বাবু, বাবু দেখি যান। প্রায় চমকে উঠলাম। তাই তো, বাইরের দরজার চৌকাঠের ঠিক ভেতর দিক থেকে রক্তের ধারা উঠোন বেয়ে যেন চলে গিয়েছে। একটানা ধারা নয়, ফোঁটা ফোঁটা রক্তের একটা অবিচ্ছিন্ন সারি। একেবারে টাটকা রক্ত, যেন এইমাত্র কারো মুন্ডু কেটে নিয়ে যাওয়া হয়েছে। আমি তো অবাক, কিসের রক্তের ধারা এটা? কোথা থেকেই বা আসলো? আজ 2 দিন তো বাসা বন্ধ ছিল। বাড়ির ভিতরের উঠোনে রক্তের দাগ আসে কোথা থেকে? তার উপর সদ্য তাজা রক্ত। অবশ্য কুকুর, বিড়াল বা ইঁদুরের কথাই মনে পড়ল। এক্ষেত্রে সেটা মনে হওয়াই স্বাভাবিক। চাকরকে বললাম, এই দেখ তোরে, রক্তটা কোন দিকে যাচ্ছে? এ তো সেই হুলো বিড়ালটার কাজ মনে হচ্ছে। দেখা গেল রক্তের ধারা গিয়েছে সিঁড়ির নিচে চোরকুঠরির দিকে। ছোট্ট ঘর, ভীষণ অন্ধকার, এবং যত রাজ্যের ভাঙাচোরো পুরনো মালে ভর্তি বলে আমি কোনোদিন এই চোরকুঠুরি খুলিনি। চোরকুঠুরির দরজা পার হয়ে বন্ধ ঘরের মধ্যে ধারাটার গতি দেখে ব্যাপার কিছু বুঝতে পারলাম না। ঘরটা তো কতকাল ধরেই তালা বন্ধ। যদি বিড়ালের ব্যাপারও হয়, বিড়াল ঢুকতেও তো ছিদ্রপথ দরকার। চোরকুঠরির তালা লোহার শিকের চাঁট দিয়ে খোলা। আলো জেলে দেখা গেল ঘরটায় পুরনো ভাঙা তোবড়ানো টিনের বাক্স, পুরনো ছেঁড়া গদি, খাটের পায়া, মরচে ধরা সরকি, ভাঙা টিন, শাবল, এই সবে বোঝায়। ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণের দিকে গিয়েছে। রাখোহরি খুঁজতে খুঁজতে হঠাৎ চিৎকার করে বলে উঠল, এ কি বাবু, বাবু এদিকে কি করে এমন রক্ত লাগলো বাবু? তারপর সে কি একটা জিনিস হাতে তুলে ধরে বলল, বাবু দেখি যান, এই কাণ্ডটা একবার দেখি যান। জিনিসটাকে হাতে নিয়ে সে বাইরে আসতেই তার হাতের দিকে চেয়ে আমি চমকে উঠলাম। একখানা মোর্চে ধরা হাতলবিহীন ভাঙা খাঁড়া বা রামদা। আগার দিকটা চওড়া এবং বাঁকানো, বড় চওড়া ফলাটা তার রক্তে টকটকে রাঙা। একটু একটু রক্ত নয়, ফলাতে আগাগোড়া রক্ত মাখানো। মনে হয় যেন খানাটা থেকে এমনি টপ টপ করেই রক্ত ঝরে পড়বে। সেই মুহূর্তে একসঙ্গে আমার অনেক কথা মনে পড়ল। 2 বছর পূর্বে চন্দ্রপাণ্ডার মুখে শোনা সেই গল্প। এটা রঙ্কিনী দেবীর সেবায়েত বংশের ভদ্রাসন বাড়ি। পুরনো জিনিসের গুদাম এই চোরকুঠুরিতে রঙ্কিনী দেবীর হাতের খানা তারাই হয়তো রেখেছিল। মড়কের আগে বিগ্রহের খাঁড়া রক্ত মাখা হওয়ার প্রমাণ। আমার মাথাটা ঘুরে গেল। মড়ক কোথায় ভাবতে পারতাম যদি সময় পেতাম সন্দেহ করার, কিন্তু তা আমি পেলাম না। পরদিন সন্ধ্যায় চেরো গ্রামে প্রথম কলেরা রোগের খবর পাওয়া গেল। 3 দিনের মধ্যেই রোগ ছড়িয়ে মড়ক দেখা দিল। প্রথমে চেরো, তারপর পাশের গ্রাম কাজরা। ক্রমে জয়চণ্ডীতলা পর্যন্ত মড়ক ছড়িয়ে পড়ল।
লোক মরে ধুলধাবার হতে লাগলো। চেরো গ্রামের মাদ্রাজি বংশ প্রায় কাবার হয়ে যাবার জোগাড়। মড়কের জন্য স্কুল বন্ধ হয়ে গেল। আমি দেশে পালিয়ে আসলাম। তারপর আর কখনো চেরোতে যাইনি। গরমের ছুটির আগেই দেশের স্কুলের চাকরিটা পেয়ে গিয়েছিলাম। সেই থেকে রঙ্কিনী দেবীকে আমি মনে মনে ভক্তি করি। তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়ে সকলকে সতর্ক করে দেন মাত্র। মূর্খ জনসাধারণ তাঁকেই অমঙ্গলের কারণ ভেবে ভুল বোঝে। এতক্ষণ আপনারা শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রঙ্কিনী দেবীর খড়গ। আজকের গল্প পাঠে ছিল তাপস, শুভময়, তমাল এবং আমি মনোতোষ। পোস্টার ডিজাইন মনোতোষ, সম্পাদনা এবং সামগ্রিক পরিচালনা তমাল। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন। ও ভালো কথা, এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। Mystery Lane.